প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রুহুল কবির রিজভীর। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না রাখার প্রস্তাবে একমত জামায়াত, সংসদের মেয়াদ 4 বছরের দ্বিমত। গরমে লোডশেডিং থাকবে সহনীয় মাত্রায়, বিগত সরকারের জ্বালানির বকেয়া পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে মানববন্ধন, চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই ঢাকায় অভিযান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান নেতারা। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামির মুক্তি কতদূর, এ নিয়ে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এতে যোগ দেন বিএনপি নেতারা। আমাদের এই সংগঠনের এ সময় নেতারা অভিযোগ করেন সংস্কারের অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে একটি মহল। উদ্দেশ্য ছিল আবার সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, কিন্তু আমরা দেখছি যে নানান তর্ক এবং বিতর্কে আমাদের সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা আজকে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত মোট 1,42,983টি মামলায় আসামি করা হয়েছে বিএনপির 59,29,492 জন নেতাকর্মীকে। সবাই রুহুল কবির রিজভী মন্তব্য করেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য বিভ্রান্তমূলক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠগড়ানোর মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান, যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে। শুধুমাত্র তার লুটপাট, তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা। তাহলে আজ 8 মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার বিষয়ে একমত হয়েছে জামায়াতে ইসলামী। সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে একমত এবং সংসদের মেয়াদ 4 বছর করার বিষয়ে দ্বিমত পোষণ করেছে দলটি। শনিবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামী। সকাল 10:30টায় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মত দেন জামায়াত নেতারা। সংবিধানের 70 ধারায় কিছু সংশোধন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথাও বলেন তারা। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। সংসদের মেয়াদ 4 বছর করার বিষয়ে দ্বিমত জানায় জামায়াত। তবে দ্বিকক্ষ সংসদ ও দুইবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার পক্ষে তারা। কোনো প্রধানমন্ত্রী কনজিটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই দুটি পদেরও প্রস্তাব ছিল। আমরা বলেছি না, যেহেতু
এরা দুজনেই রাষ্ট্রের দুটি জায়গার বিভাগের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত আছেন। দেশে কোনো ইমার্জেন্সি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধর্ণা দিতে হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেন আলী রিয়াজ। এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। আলোচনায় নতুন সার্বভৌম ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবি উঠেছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা চলবে বলেও জানিয়েছে কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তির জন্য আত্ম উৎসর্গেই স্বৈরাচার ও অত্যাচারী শাসনের পতন হয়ে গড়ে ওঠে নতুন সমাজ ও দেশ, যা জুলাই আন্দোলনে আবার প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। এদিকে পরিবেশ ও বন উপদেষ্টা বলেছেন, শুধু ডিগ্রির পেছনে না ছুটে দেশের সম্পদ রক্ষায় নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। এটি প্রতিষ্ঠিত হয়। রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় শনিবার সকালে। বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগে 684 শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে পরিবেশ ও বন উপদেষ্টা জানান, নারী ও পরিবেশ রক্ষার সংগ্রাম একে অপরের পরিপূরক। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিপর্যয়ে নারীরা, তাই দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। প্রকৃতিটাকে সকলেরই ওন করতে হবে, এটা কোনো বিশেষ গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি সেই উন্নয়নটাকে গ্রহণ করবেন যে উন্নয়নটা প্রকৃতিকে ধ্বংস করে না। প্রকৃতিটাকে মাঝখানে রেখে আপনার জীবনধারা এবং উন্নয়নকে সাজাতে হবে। আপনি যদি আপনার জীবনধারা আর উন্নয়নকে মাঝখানে রেখে প্রকৃতি সাজাতে যান, তাহলে মা হিসাবে আপনি খুব একটা রেসপন্সিবল কাজ করবেন না। ডেলি স্টার ও এইচএসবির আয়োজনে পূর্বাচলে এ এবং ও লেভেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, অন্যের জন্য নিজের জীবন উৎসর্গের মাঝেই শ্রেষ্ঠত্ব, যা জুলাই অভ্যুত্থানের দেশের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে। নতুন সমাজ ব্যবস্থায় স্বপ্নের দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার মতো একটা অ্যাটিটিউড, এটা একটা মানুষকে অনেক বড় করে তোলে। এই ধরনের ঘটনা ইতিহাসে ঘটে দেখেই নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেয়, রাজতন্ত্রের পতন ঘটে, স্বৈরাচারের পতন ঘটে এবং অত্যাচারী শাসকের পতন ঘটে, সভ্যতার বিকাশ হয় এবং তোমাদের মতো ছেলেরা, তোমাদের মতো মেয়েরা নতুন নতুন স্বপ্ন দেখার সুযোগ পায়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টারা আরও বলেন, বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে আসতে হবে, এতে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাসের মধ্যে মেজর সিনহা হত্যা মামলার শুনানি শেষ করে ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আয়োজকরা বলেন, বিচারিক কার্যক্রমের উপর এখনও পলাতক ফ্যাসিবাদের প্রভাব রয়েছে, তবে এর প্রভাব কোনো বিচারেই পড়তে দেয়া যাবে না। বিচারে যেন কোনো বৈষম্য না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। মেজর সিনহা হত্যা মামলার রায়ে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, তবে শুধু মেজর সিনহা নয়, সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে বলেও জানান আয়োজকরা। অ্যাপিলেট ডিভিশনের যে কার্যক্রমটা আছে এটা অতি দ্রুত যদি সম্ভব হয় আগামী 15 দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশনের যে কার্যক্রম সেই কার্যক্রমটা শেষ করে, এবং আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি এটা শুধু আমাদের চাওয়া না, এটা গণমানুষের চাওয়া। সামনে কোন ধরনের প্রভাব, কোন ধরনের প্রতিপত্তি বা কোন ধরনের ইনফ্লুয়েন্স, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, আমরা বাংলাদেশের জনগণ এই দেশে সেই ধরনের প্রভাব হতে দিব না ইনশাআল্লাহ। এবার গ্রীষ্মে সহনীয় মাত্রায় লোডশেডিং হবে, যা গ্রাম ও শহরে সমভাবে বন্টন করা হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সেমিনারে তিনি বলেন, জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া $260 কোটি বকেয়া পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় আলোচকরা বলেন, দাম নির্ধারণে গ্রাহকদের ঠকাচ্ছে বিপিসি, পেট্রোবাংলা, পিডিবির মতো প্রতিষ্ঠান। ডলার সংকটে এলএনজি আমদানিতে বাধা, স্থানীয় উত্তোলনও দিন দিন কমছে। এমন বাস্তবতায় 2020-21 অর্থবছর থেকে দেশে গ্যাস সরবরাহ নিম্নমুখী। এতে শিল্পে সংকট বেড়েছে, বিকল্প জ্বালানির চাপে বিদ্যুৎ খাতে বেড়েছে উৎপাদন খরচও।
নতুন গ্যাস কূপ না মিললে 2030 সাল নাগাদ গ্যাসের চাহিদা মেটাতে 75% পর্যন্ত এলএনজি নির্ভরতা বাড়তে পারে। এজন্য দরকার হবে আরও 2 FSRU। তাই গ্যাস চুরি, অপচয় রোধ সহ দক্ষ জ্বালানি কৌশলের তাগিদ বিশেষজ্ঞদের। Domestic supply can be stopped first in well-to-do areas. In the last stages, provide subsidy for LPG to poor urban dwellers using ration cards. সেমিনারে আলোচকরা বলেন, গ্যাস অনুসন্ধানে বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে পুনরায় দরপত্রের তাগিদ তাদের। যে বিগত সরকারের সময়ে বেশি বেশি করে দেখানোর একটা প্রবণতা ছিল, তার মাধ্যমে বেশি বেশি করে বেসরকারি বিনিয়োগ এবং বেশি বেশি করে তার মাধ্যমে অনিয়ম দুর্নীতি, এই বেশি প্রবণতাটা দুর্ভাগ্যজনকভাবে এখনো রয়ে গেছে। আমাদের নতুন করে জ্বালানির প্রাক্কলন দরকার। ট্রু প্রাইসিং যদি গ্যাসের করতে হয় তাহলে অন্তত 20% রেভিনিউ রিকোয়ারমেন্ট কমে যাবে বিদ্যুৎ সেক্টরে, গ্যাস সেক্টরে হচ্ছে এই এবং জ্বালানি সেক্টরে। এই কোম্পানিগুলোর এই বেনিফিটটা নিয়ে তারা কি করছে? এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, বিদায়ী সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে $320 কোটি বকেয়া রেখে গেছে। এতে সরবরাহকারীরা বাড়তি দাম চাপিয়ে দিচ্ছিল। অন্তর্বর্তী সরকার বকেয়া $60 কোটি নামিয়েছে। সবাই বলছে ইকোনমিতে ডাউনটার্ন ছিল, এখন তো সেটা নাই। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ইউনিট প্রতি খরচ কমানোর চেষ্টা করা হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিন ধরে দেশের উত্তর ও দক্ষিণের কয়েক জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমের ভোগান্তিতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। এদিকে আবহাওয়া পরিবর্তনের জেরে প্রকোপ বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগের। এমন পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন এবং নিরাপদ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। বুধবার থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহীতে। দিনভর প্রচণ্ড গরম ও রোদের কারণে দুর্ভোগে নগরবাসী। বিভাগের অন্য জেলাগুলোতে রয়েছে তীব্র গরমের ভোগান্তি। তো গরমে আরো পেরেশান হয়ে যাচ্ছি, কাজকাম যেটা করার সেটা করতে পারছি না এখন গরম যেহেতু। তারপরে সংসার যখন আছে টুকটাক করতেই হবে। প্রচণ্ড গরম, এখন এগুলো আল্লাহ দিচ্ছে, আল্লাহর ভরসাতে তো আমরা মানব জাতি কিছু করতে পারবো না। গত কয়েকদিন ধরে নাটোরের তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর সাথে বাতাসের আর্দ্রতায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গাতেও তীব্র গরমে ভোগান্তিতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। যতই রোদ হোক গরম হোক বাইরে আমাদেরকে আসতেই হয়। তো এই গরমের ভিতরে আসলে শরীরে এনার্জি থাকে না। প্যাসেঞ্জার বাসা থেকে হাট বের হতে পারতেছে না, হাট বাজার করতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমাদের রিক্সার ভাড়াটা আগের চাইতে অনেকটা কমে গেছে। গরম বাড়ার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগ বালাই। নড়াইল জেলা হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে 1/2 শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। রোগীর চাপ বেড়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। বেড না থাকায় হাসপাতালের মেঝেতেও থাকতে হচ্ছে অনেক রোগীকে। রাত 3টার সময় ডায়রিয়া আইছে, বাড়িতে কোনো পরিবর্তন নেই, এখন হাসপাতালে আইছে। বাচ্চা অনেক জ্বর, ডায়রিয়া, পায়খানা হচ্ছে, বমি করতেছে। এমন পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি নজর দেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান করার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। পানিবাহিত যে রোগগুলো আছে, বিশেষ করে ডায়রিয়া বা ডায়রিয়াজনিত যে সকল রোগ, এই রোগগুলোর প্রাদুর্ভাব বেড়ে গেছে। হাসপাতালেও এর প্রভাব পড়েছে। আজ আমার হাসপাতালে 42 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে এবং এই 42 জন ডায়রিয়া আসলে আমার রোগীর সিট ছিল মাত্র 6 জন। এদিকে মেহেরপুর, নাটোর সহ বিভিন্ন জেলায় তীব্র গরমে বোরো ধান সহ ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শনিবার প্রায় 1.25 ঘন্টা বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলাচল সাময়িক বন্ধ ছিল। সন্ধ্যা 7:45টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ার কথা নিশ্চিত করে ডিএমটিসিএল এর অপারেশনস মহাব্যবস্থাপক মোহাম্মদ ইফতিখার হোসেন। তিনি জানান, বিকেল 5:06 মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুনরায় চালু করতে ডিএমটিসিএল এর কারিগরি দল কাজ শুরু করে। এদিকে হঠাৎ মেট্রো রেল চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন বিভিন্ন স্টেশনের শত শত যাত্রী। কোনো রিজন ছাড়া এইভাবে বন্ধ হয়ে গেলে তো একটা জাতীয় সম্পদ, এইভাবে যদি বিপর্যয় হয় বা না যেতে পারি তাহলে আমাদের জন্য দুঃখজনক। আসলে খুব হতাশ। এখন এত প্রেসার রাস্তাঘাটে,
তো এটা বেশ মানে মেট্রো রেলটা আমাদের জন্য খুব মানে রিলায়েবল। হঠাৎ করে এসে দেখি যে বন্ধ, কোনো নোটিশ ছাড়া, মানে এই জিনিসটা আসলে কেমন ভোগান্তিকর। নোটিশ ছাড়া এভাবে বন্ধ করে দেওয়া মানে আমরা বিপদে পড়ে গেলাম। ব্যাটারি চালিত রিকশার চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ এই তথ্য জানিয়েছেন। এদিকে এসব অটোরিকশা চলাচল বন্ধ সহ 3 দফা দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। বনানীতে সাধারণ মানুষের ওপর চালকদের হামলার পর নতুন করে আলোচনায় আসে ব্যাটারি চালিত অটোরিকশা। এর আগে নির্মাণ ত্রুটি, চালকদের প্রশিক্ষণহীনতা ও অতিগতিতে দুর্ঘটনার কারণে এই বাহনটি আলোচনায় ছিল। এবার রাজধানীর মানিক মে এভিনিউতে মানববন্ধন করে সড়ক মহাসড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা তুলে দেওয়ার দাবি জানানো হয়। সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। 2, ব্যাটারি চালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, রিকশা তৈরির বিক্রয় এবং বন্ধ করতে হবে। বনানীতে অটোরিকশা চালক কর্তৃক আক্রান্ত নাগরিকদের উপর যে হামলা হয়েছে সেটার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি প্রশাসনকে বলবো, আমাদের মাননীয় উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, এই মারণাস্ত্র থেকে আমাদেরকে মুক্ত করেন। আমরা যাদের হাতে এই মারণাস্ত্র আছে তাদের নাই কোনো রকম প্রশিক্ষণ নাই। গত 21 এপ্রিল সোমবার বনানীতে অটোরিকশা চালকদের হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় মানববন্ধনে। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতকালকে আমি ডিএমপির সাথে বসেছিলাম। ঢাকার আশেপাশে যেসব জায়গার মধ্যে অবৈধভাবে টেসলা তৈরি করা হয় এবং মেরামত করা হয় এবং চার্জিং স্টেশনগুলো আছে, সেগুলো আমরা রাতের বেলা অভিযান চালিয়ে আস্তে আস্তে সবগুলো বন্ধ করে দিব। এর আগে প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় কিছু উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আকাশপথে সিলেট থেকে প্রথম চালানে কাল 60 টন তৈরি পোশাক যাচ্ছে স্পেনে। বিমান বলছে কার্গো উড়োজাহাজ ভাড়া করে এই কার্যক্রম চালানো হবে। চট্টগ্রাম বিমানবন্দরেও সচল হচ্ছে 270 টনের কার্গো স্টেশন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও বেশি কার্গো উড়োজাহাজ পরিচালনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এরপর আকাশপথে আরও বেশি পণ্য পরিবহনের পদক্ষেপ নেয় বাংলাদেশ। এর ধারাবাহিকতায় সিলেটের ওসমানী বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বাড়িয়েছে বিমান সংস্থাটি। বলছে প্রাথমিকভাবে উড়োজাহাজ ভাড়া করে পণ্য পরিবহন করা হবে। আপাতত প্রতি সপ্তাহে 4টি উড়োজাহাজে পণ্য যাবে। A330 এয়ারবাস এয়ারক্রাফট, ফ্রেইটার এয়ারক্রাফট এবং 60 টন RMG প্রোডাক্ট আমরা এখানে প্রথম চালানে ফ্রেটের মাধ্যমে আমরা পাঠাবো ইনশাল্লাহ। কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সেখানকার এয়ারপোর্টের যে ইউরোপিয়ান ইউনিয়ন প্রোটোকল অনুযায়ী সেফটি এবং সিকিউরিটি যে প্রোটোকল আছে, যেটা ভ্যালিডেশন সার্টিফিকেশন, সেই কাজগুলো আমাদের সম্পন্ন হয়েছে। অন্যান্য যে কোনো এয়ারপোর্ট থেকে যখন মাল পাঠাই সেখানে $2 থেকে $2.5 আমরা পার কেজিতে পাঠাতে পারি। এখানে $4, $4.5, $5 কখনো $60 পর্যন্ত আমাদেরকে দিতে হয়। তো এই জায়গাটা, এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। এটাকে সরকারকেই উদ্যোগ নিতে হবে। প্রথমে বিদেশি এয়ারলাইন্সগুলিকে ডেকে ওনাদের কথা বলতে হবে। দ্বিতীয়ত পরবর্তীতে বিমান বাংলাদেশকে কার্গো হ্যান্ডলিং শুরু করতে হবে। চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরেও কার্গো উড়োজাহাজের জন্য প্রস্তুত হচ্ছে। সচল হচ্ছে 270 টনের কার্গো স্টেশন। চট্টগ্রাম থেকে চীনে কার্গো ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হচ্ছে। চিটাগাং আমরা খুব শীঘ্রই শুরু করবো। আমি ওখানে কার্গো যেটা করা হয়েছে সেটার ভিতরে কাজ কিছু ছিল, ছোটখাটো কাজ, ওগুলো অলরেডি গত 1 সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, চলছে। বাকি সব প্রিপারেশন আমরা নিচ্ছি। ওখানে অলরেডি কাস্টমস, ইমিগ্রেশন সবাইকে ডেকে একটা মিটিং করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরেও কার্গো চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত 3য় টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাসপোর্টের তথ্য দিয়ে উড়োজাহাজের টিকিট বুকিংয়ের নিয়মের কারণে দাম এখনও কম। এতে যাত্রীরা স্বস্তিতে থাকলেও ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন এটা বলছে সিন্ডিকেট পুরোপুরি ভাঙা যায়নি এখনও। এজন্য টিকিট বিক্রিতে এয়ারলাইন্সগুলোর ওপরও নজরদারি প্রয়োজন। এতে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। গেল ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নানা গন্তব্যে বিমান টিকিটের দাম বেড়ে যায় 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। গ্রুপ বুকিং স্কিমের অধীনে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনতে হতো প্রবাসী শ্রমিকদের।
এমন পরিস্থিতিতে টিকিট বুকিংয়ের পরিপত্র জারি করে সরকার। এরপরই নাটকীয়ভাবে কমতে থাকে টিকিটের দাম, যা এখনও বহাল। দালাল বলছিল যে টিকিটের দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে, বর্তমানে একটু কম। আমি সিঙ্গাপুর যাচ্ছি, ইউএস বাংলা এয়ারলাইন্স, আগে 90,000 ছিল, এখন 60,000 হয়েছিল। আমাদের সাথে লোক গেছে 80,000 85,000 করে কাইটা, আর এখন হচ্ছে 40,000 42,000 পাওয়া যাচ্ছে। এজেন্সি মালিকরা বলছেন যাত্রীর নাম বিবরণ দিয়ে টিকিট বুকিংয়ের নিয়মের জন্য অতিরিক্ত টাকা নিতে পারছে না সিন্ডিকেটে জড়িত এজেন্সিগুলো, আর এতেই কমছে দাম। এই ধরনের বাংলাদেশে 20-25টা লাইসেন্স আছে, ওরা টিকিটগুলো ব্লক করে রাখে। ব্লক করার কারণে দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে সাধারণ যারা লেবার শ্রেণীর লোক যায়, এদের টিকিটের যে রিয়াদের একটা টিকিটের দাম যদি 50,000 টাকা থাকে, সেটা হয়ে গেছিলো 80-90,000 টাকা পর্যন্ত। এ বিষয়ে আটাপ জানায় এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রিতেও সরকারের নজরদারি প্রয়োজন। সেক্ষেত্রে পুরোপুরি ভাঙতে পারে সিন্ডিকেট। পুরোপুরি বন্ধ হয় নাই, আমরা বলবো যে 60 to 70% কমে গিয়েছে। তো এটাকে আরও মনিটরিং করলে আরও এটা কন্ট্রোল করা সম্ভব। এর মধ্যেও কিছু কিছু এয়ারলাইন্স তাদের ফ্লাইট কিন্তু ক্যান্সেল করেছে, কমিয়েছে। তারা কিন্তু যখনই এই সাপ্লাইটা কমে যায়, আমাদের ডিমান্ড কিন্তু আবার বেড়ে যায়। তো সাপ্লাই এবং ডিমান্ডের একটা গেম এখানে তারা প্লে করে। বর্তমানে টিকিট বুকিংয়ে 72 ঘন্টার মধ্যে বরাদ্দ করা না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। গ্রুপ বুকিংয়ের নামে অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলেও 7 দিনের মধ্যে যাত্রীদের বিস্তারিত তথ্য দিতে হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বায়ু দূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন কণা বাড়ছে। বাতাসে 2.25 আকারের বস্তুকণার মাত্রা বেশি জমছে। সেই সাথে তাপমাত্রা বাড়ার কারণেও ঘন ঘন হচ্ছে বজ্রপাত। এপ্রিল ও মে মাসে বায়ু দূষণ বেশি হলে বজ্রপাতের তীব্রতাও বাড়ে। সম্প্রতি বুয়েট ও অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এমন তথ্য বেরিয়ে আসে। দেশের আকাশে দেখা মেলে 3 ধরনের বজ্রবিদ্যুৎ। বিশ্বের 37% বজ্রপাত হয় বাংলাদেশে। এই বদ্বীপে বছরে বজ্রপাত হয় 80 থেকে 120 দিন। মার্চ থেকে মে এই 3 মাসে হয় প্রায় 59% বজ্রপাত, আর বর্ষায় জুন থেকে সেপ্টেম্বর 36%। তবে মোট বজ্রপাতের 70% হয় এপ্রিল, মে ও জুনে। বায়ু দূষণকে মূল কারণ বলছেন গবেষকেরা। এ সময় বাতাসে কার্বন, সালফেট সহ বস্তুকণার আধিক্য থাকে, এতে বজ্রপাতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। মেঘের যে ফিজিক্যাল প্রপার্টিজ আছে, গ্রুপেল, আইস পার্টিকেল, এই জিনিসগুলিকে এইটার মেকানিজমটাকে চেঞ্জ করে ফেলে দেখে ওই অ্যারোসল কণা ছড়ায় যায় গেলে এটার জলীয় বাষ্পকে পানির ফোঁটায় ঘনীভূত করে বরফের স্ফটিক আকারে জমা হয়। তো এইসব স্ফটিকের মধ্যে যখন সংঘর্ষ বেশি হয় তখনই চার্জ উৎপন্ন হয়ে বজ্রপাত হয়। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির সাথে উত্তর পশ্চিম থেকে আসা গরম বাতাস সঙ্গে স্থানীয় উত্তপ্ত আবহাওয়া মিলে তীব্র হচ্ছে তাপপ্রবাহ। গবেষকেরা বলছেন কোথাও 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে বজ্রপাত বাড়ে 12%। উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাস এবং এই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের মিথস্ক্রিয়ার ফলে এই বজ্রমেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পেয়েছে। শুধু সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা যে বৃদ্ধি পেয়েছে তা নয়, আমাদের ল্যান্ড সারফেস টেম্পারেচারও বৃদ্ধি পেয়েছে। সুতরাং বাড়তি যোগান দিচ্ছে এইসব বজ্রমেঘ তৈরির ক্ষেত্রে ল্যান্ড সারফেস টেম্পারেচারও। মৌসুমি বায়ু দেশের আকাশে আসার আগেই 2 মাস এপ্রিল ও মেতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এর প্রকোপ থাকে বেশি। বর্ষায় তীব্রতা বাড়ে সুনামগঞ্জ, রাঙামাটি ও চট্টগ্রামে। শীতে বেশি আক্রান্ত হয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের মানুষ। সম্প্রতি বজ্রপাত কবলিত জেলার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিস্টের সময়ে 15 বছর চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক রাখা যায়নি, তবে সেটি এখন গভীর হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে রাজধানীর একটি হোটেলে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির 2 ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। এ সময় চীনা রাষ্ট্রদূত জানান, শুধু বিএনপি নয়, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
মুসলিম সহ বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি ইসলামী দল। এমনকি ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর আ ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়। সমাবেশে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়। মুসলমান মিল্লাতুন ওয়াহিদা, এক এবং নেক যতদিন থাকবে ততদিন মুসলমানদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা ধ্বংস হবে। অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আমাদের বাঙালি সবাই দাঁড়াতে হবে এবং সরকারের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। আজকের এই জনস্রোত ফিলিস্তিনের মজলুম নির্যাতিত মুসলমানের পক্ষে এবং ফিলিস্তিনের জয় হোক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।